1971 সালে বিজয়ের আগ মুহূর্তে যখন দখলদার পাকিস্তান বাহিনী বুঝতে পারে পরাজয় অনিবার্য, তখন তারা তালিকা করে জাতির বরেণ্য সন্তানদের হত্যা করতে ঘাতক বাহিনী আল বদর আল শামসকে লেলিয়ে দেয়। তারা মার্চের নৃশংসতার পুনরাবৃত্তি করে ডিসেম্বরে এসেও। চূড়ান্ত আঘাত হানা হয় স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করতে। মুক্তিযুদ্ধের পুরো সময়টা জুড়ে সারা দেশে 1000-এর বেশি বুদ্ধিজীবীকে হত্যা করা হয়। আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। বাংলাদেশের প্রায় 50 বছরের পথ পরিক্রমায় আজ আমরা জানতে চাই, মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের রায় কার্যকর করা গেলেও অপরাধী সংগঠনগুলোর বিচার করা হচ্ছে না কেন? কেন মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ আর গবেষণা নিয়ে উদাসীনতা? আমরা জানতে চাই রাজধানীর বাইরে বুদ্ধিজীবীদের কতটা স্মরণ করা হয়, আর এখনকার বুদ্ধিজীবীদের বুদ্ধিবৃত্তিক চর্চা আসলে কাদের জন্য। আপনাদের সকলকে আমন্ত্রণ 24 ঘন্টায়। সাথে আছে আমি মীরা হাসান। আজ আলোচনার জন্য আমরা একাধিক অতিথিকে অনলাইনে আমন্ত্রণ জানিয়েছি, তাদের সাথে একে একে পরিচিত হব। শুরুতেই পরিচয় হতে চাই শহীদ বুদ্ধিজীবী ডাক্তার আব্দুল আলিম চৌধুরীর স্ত্রী শ্যামলী নাসরিন চৌধুরীর সাথে। শ্যামলী নাসরিন চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের 24 ঘন্টায়। আমাদের সাথে আছেন শহীদ বুদ্ধিজীবী আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ, স্বাগত আপনাকেও। একই সঙ্গে এই আলোচনায় স্বাগত জানাতে চাই গবেষক এবং সাংবাদিক আফসান চৌধুরী, আপনাকেও। আপনাদের তিনজনকে নিয়ে আলোচনা শুরু করব, তবে শুরুতে টাইটেল ব্রেক আছে, এরপরেই আমি আলোচনাটা শুরু করি। শাওন মাহমুদ, আপনাকে দিয়েই। আপনার কি মনে হয়, এই যে বুদ্ধিজীবী দিবস আসে বছর ঘুরে, আমরা কি আসলে এটাকে স্মরণের মধ্যেই সীমাবদ্ধ করে ফেলছি কিনা? কারণ অনেকগুলো প্রশ্ন আসে আমাদের সামনে, যেগুলো আসলে ফয়সালা হতে দেখি না। যদি আপনাকে একেবারেই উদাহরণ দিয়ে বলি, যে আমরা দেখলাম মানবতা বিরোধী অপরাধের সেই রায় কার্যকর করা গেল, কিন্তু অপরাধী সংগঠনগুলোর বিচারের ব্যাপারে সে একটু ডিলেমা আমরা লক্ষ্য করি। আপনার কি মনে হয়, কেন আমরা এগুলোর ফয়সালা করি না? কি কারণ থাকতে পারে শাওন মাহমুদ? আজকেই আমি একটা কলামে এই কথাটা লিখেছি যে আমরা এবং একটি দিবস মানে আমরা দিনভিত্তিক একটা স্মরণ সভা করছি অথবা মনে করছি আমাদের শহীদ পরিবারগুলাকে একদম ব্যতিব্যস্ত করে ফেলা হয় এই দিন ভিত্তিক যে ব্যস্ততার মাঝ দিয়ে গণমাধ্যমগুলো আমাদের এতই বেশি ব্যতিব্যস্ত করে দেওয়া হয়, পরে দেখা যায় যে আমরা সবাইকে কিন্তু খুশিও করতে পারছি না, সময় দিতে পারছি না। আহ এই কারণগুলো আসলে তো একদিনে হয়নি, অনেক দিনে হয়ে এসেছে। 72 সালে যে চাওয়া ছিল, আজকে যে শ্যামলী নাসরিন চাচি আছে, আমার মারা আছেন, তাদের যে চাওয়া ছিল শহীদ বুদ্ধিজীবীদের জন্য, যে চাওয়াটা ছিল যে যুদ্ধাপরাধীদের বিচার চাই, সেটা যখন শুরু হয়েছে, শুরু হওয়ার পর আহ রায় হয়েছে, রায় কার্যকর হয়েছে, এবং তখন থেকে কিন্তু আমরা শহীদ পরিবারের যারা ভুক্তভোগী ছিলাম প্রত্যেকে কিছু কিছু শর্ত দিয়েছিলাম। যেমন যুদ্ধাপরাধী প্রমাণ হওয়ার সাথে সাথে তাদের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া, জামাত শিবির এই সংগঠনগুলাকে রাজনৈতিক যে তাদের তৎপরতা সংগঠন হিসাবে তাদেরকে নিষিদ্ধ করা। এই জিনিসগুলো তো আসলে আমাদের হাতে নেই, এগুলা আহ, সরকারের হাতে সব রয়ে গেছে। যেমন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় রাজাকারের তালিকা করেছিল, সেখানে ঝামেলা হয়েছে। স্বাধীনতার 50 বছর হবার প্রাক্কালে আমরা দাঁড়িয়ে আছি, এখন পর্যন্ত কিন্তু শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকাটা পরিপূর্ণ হয়নি, বীরাঙ্গনাদের তা না। এবং এবার শুনছি যে শহীদ বুদ্ধিজীবীদের যে তালিকা করা হবে। আহ তো মানে পুরো জিনিসটাই হয়ে গেছে কি, হয়ে যাবে, করে ফেলবো, আমরা তো আছি মুক্তিযুদ্ধের সপক্ষের, আমরা সরকারের দিকেও তাকিয়ে আছি, এবং ওনারাও হয়তো ভাবছেন করে ফেলবেন, কিন্তু ওনারা একবারও ভাবছেন না যে আমাদের তো বয়স হয়েইছে, আমাদের মাদের কিন্তু অনেকেই এখন আর পৃথিবীতে নেই, জি। শহীদ জননীরা তো একজনও নেই। সেখান থেকে যদি আমি বলি যে তারা যদি ভেবে থাকেন যে ওনারা করবেন, সেটা দ্রুত করবার জন্য আবেদন আমরা সবসময় করে যাব। জি, আমার দুটি ছোট ছোট প্রশ্ন আপনার কাছে আবারও আছে, সম্পূরক প্রশ্ন হিসেবেই যদি দেখেন। সেটা হচ্ছে, আমি জানতে চাই যে আপনি নিজে বলছিলেন যে আপনারা খুব ব্যস্ত হয়ে পড়েন, এটা আমাদের গণমাধ্যমের সীমাবদ্ধতা, আমরা রাজধানী কেন্দ্রিক আসলে যারা বুদ্ধিজীবীরা রয়েছেন, তাদের সন্তানরা রয়েছেন, তাদের সাথে এক ধরনের যোগাযোগ হয়। কিন্তু শুধুমাত্র তো রাজধানী ঢাকাতেই তো অনেকে প্রাণ দেননি, প্রাণ দিয়েছেন অনেকেই দেশের
আনাচে কানাচে অনেক বুদ্ধিজীবীরা আছেন। হুম। সেই বিষয়ে যেমন আমাদের সীমাবদ্ধতা আছে, আপনারাও কি খুব বেশি কিছু তাদের ব্যাপারে, তাদেরকে তুলে আনার ব্যাপারে আসলে বলেন কিনা, এক। দ্বিতীয়ত এটাও একটু যোগ করবেন যে জামাত বা আল বদর, আল শামস, এগুলোর সংগঠন হিসেবে বিচার করার বিষয়টা যখন আদালত থেকে এসেছিল, ট্রাইব্যুনাল থেকে যখন এসেছিল, এরপরে ঝুলে যাওয়াটা, এর মধ্যে কোনো রাজনৈতিক কারণ দেখেন কিনা? এক নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে যে আমাদের যে সংগঠনটি আছে প্রজন্ম একাত্তর, প্রজন্ম একাত্তরে কিন্তু পুরো বাংলাদেশ থেকে আসা শহীদ সন্তানদের এনলিস্টেড করা আছে। ঘটনাটা হচ্ছে কি, আপনাদের এই কথাটা বললে হয়তো মন খারাপ করবেন। আমাদের গণমাধ্যমগুলো শুধু উম, এই যে এই দিনটাই যে করে, আমি বারবার যেটা বলি, এটা কিন্তু অভিযোগ থেকে বলি না। আপনারা যদি মাসে অথবা পাক্ষিক একটা অনুষ্ঠান করেন শহীদদের নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে, ভাষা আন্দোলন নিয়ে, তাতে কিন্তু হয় কি, তরুণ প্রজন্মের দিকে যে আমরা আঙুল তুলি যে তরুণ প্রজন্মরা কিছু জানছে না। আসলে আমরা কি পৌঁছাতে পারছি? ইলেকট্রনিক মিডিয়া, প্রেস বলেন, পাবলিশ বলেন, অনলাইন পোর্টাল বলেন, আমি সবসময় যেটা বলি, আপনার যেভাবে ধরেন হিরো আলম বা অনন্ত জলিলের আহ, খবর ছাপাচ্ছেন, আমি না করছি না তাদেরটা ছাপাবেন না, কিন্তু আপনারা কি কখনো কবি মেহেরুন্নেছার কথা বলেছেন, তার কবিতা ছেপেছেন? ছাপেননি। তাহলে কি হতো, হিরো আলমকে যেরকম একবারে সবাই চেনে, কবি মেহেরুন্নেছাকেও কিন্তু সেইভাবেই চিনতো তরুণ প্রজন্ম। এটা এক। আর দু নাম্বারটা হচ্ছে, আমাদের দাবিটা কিন্তু রয়েই গেছে ট্রাইব্যুনালের কাছে, সরকারের কাছে। মুক্তিযুদ্ধের সপক্ষে সরকারের এই থার্ড টার্ম চলছে, তাদের কাছে আমাদের এখনো দাবি। আজকেও আমরা সেই কথা জানাচ্ছি যে ভয় পাবার তো কিছু নেই। আর রাজনীতির ব্যাপারটা শুধু কিন্তু আমাদেরই থাক না, তাদের সাথে রাজনৈতিক সম্পর্কটা ছেদ করবার জন্য এত ভয় পাবার কি আছে? এই প্রশ্ন তো আপনার সাথে আমিও করতে পারি আজকে। যে আমি একটু আফসান চৌধুরী, আপনার বিশ্লেষণটা জানতে চাইবো। আপনার বিশ্লেষণ কি বলে? আমরা যদি ধরেই নেই এই দিনটা আসলে স্মরণের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে, হয়তো এটা আমাদের এক ধরনের কি বলবো, আমাদের এক ধরনের সমস্যা বলেন বা যাই বলেন না কেন আপনি, সেই জায়গা থেকে জানতে যে সেই সীমাবদ্ধ হয়ে গেলেও আমরা কি ঠিকঠাক মতো সেই স্মরণটাও করতে পারছি কিনা আসলে। রাজধানীর বাইরে গিয়ে দেশের আনাচে কানাচেতে অনেকেই তো আছেন, সেগুলোর দিক থেকে যদি আপনি একটু বলেন। ধন্যবাদ। আমার যেটা মনে হয়, স্মরণটা আমরা অফিসিয়াল বা প্রাতিষ্ঠানিক পর্যায়ের বাইরে খুব একটা করি না, হবেও না। আমার মনে হয় এই 50 বছর মধ্যে যে জিনিসটা দেখা যায় যে বিভিন্ন সময় কিছুটা আবেগের জায়গা থেকে মানুষে কথাবার্তাগুলো বলে, কিন্তু প্রকৃতপক্ষে আপনার যুদ্ধ সম্পর্কে আপনার ধারণাটা খুব সীমাবদ্ধ। আপনি খেয়াল করে দেখুন যে এই 71 সালে মুক্তিযুদ্ধ বিভিন্ন জনগোষ্ঠীর বিভিন্ন অংশ ভূমিকা পালন করেছে, কিন্তু আপনি কাউকে স্মরণ করেন না। আপনি আপনি সেনাবাহিনীর একটা দিবস আছে, আপনি যদি জান যে হ্যাঁ কেউ যুদ্ধ করেছিল, কেউ গোলাগুলি করেছিল, এদের কথাটাই স্মরণ করেন আপনি, কারণ তারা নিজেরাও স্মরণ করে। আমি এই জন্য সাহস করে বলছি যে যেহেতু আমি ওরকম একটা পরিবার থেকে আসা। দ্বিতীয়ত, আপনারা বুদ্ধিজীবীদের একটা দিনে একটা স্মরণ করেন। তা আপনি প্রতিবার, আমি তো সবসময় দেখি, আপনি সীমাবদ্ধতার কথা বলছেন গণমাধ্যমের, গণমাধ্যম কতটা সবল, কতটা ব্যাপক, এটা তো আমি জানি, আমি নিজে গণমাধ্যম কর্মী। রাইট। এটার কোনো আগ্রহ নেই, এটা প্রধান বিষয় না। অতএব আপনারা ঢাকা থেকে যাকে পেলেন তাকে নিয়ে আসলেন, জি বললেন, হ্যাঁ কথা বলেন, এ করেন, তারপরে আপনি সেগুলো। এবং আমার এইটুকু মনে আছে যে 1 বছর আগে আপনাদের টেলিভিশনে আমি একটা অনুষ্ঠানে এরকম নিয়ে এটা নিয়ে আলাপ করছিলাম। আপনার দেশে কতজন মারা গেছে সেটাও তো আপনি বলতে পারবেন না। আমি বাংলাপিডিয়া, আজকে একজন আমাকে ফোন করে বললো যে কতজন শহীদ বুদ্ধিজীবী মারা গেছে, একজন সাংবাদিক। আমি বললাম, তুমি এইটাও জানো না? আমি জানি না কতজন মারা গেছে, কিন্তু হিসাবটা করে দেখতে পারো, বা তুমি তো বাংলাপিডিয়াটা খুলতে পারো। তো বললো, আমরা জানি না, তো এটা পাওয়া যায়। আমি ওকে বললাম যে বাংলাপিডিয়া অনুযায়ী 1111 জন। রাইট। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হয়েছে। ঢাকা শহরে প্রায় 150 জনের মতো হয়েছে। যশোরের মতো একটা ছোট্ট শহরে কিন্তু প্রায় 100 জন মারা গেছে। আমরা কারোর নাম বলতে পারবো না, ঢাকা শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু মানুষ আর কিছু অন্যান্য মানুষ ছাড়া। তার মানে আমরা যে অস্বীকারটা করি, এটা কিন্তু প্রাতিষ্ঠানিক পর্যায়ে চলে গেছে। আমরা তো কারো কথা বলতে পারবো না যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় কার কি ভূমিকা ছিল। এটা কি আশ্চর্য হওয়ার বিষয় যে আমরা যে গবেষণার বইটা করেছি যে গ্রামের 71, সেটা এখন পর্যন্ত একমাত্র গ্রামের মানুষের ভূমিকার উপরে তৈরি বই। আমরা কি এটাকে লজ্জা পাবো না যে গ্রামের মুক্তিযোদ্ধা বলে আমাদের যে ভিডিওটা আছে, ওটা একমাত্র গ্রামের মানুষের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ। তারা তেমনি এমনি অংশগ্রহণ না, সশস্ত্র অংশগ্রহণ করেছে।
সেটা আমরা কি বলতে পারি যে নারী ৭১কে নিয়ে আমরা কোনো কিছু করেছি? কি বলে, তারেক একটা ছবি বানিয়েছিল আর আমার একটা ডকুমেন্টারি আছে নাম তাহাদের যুদ্ধ। এই যুদ্ধের বাইরে কোনোটা হয়েছে? আপনি তো সারাক্ষণ অস্বীকার করছেন, শুধু বুদ্ধিজীবীদের অস্বীকার করছেন তা তো না, আপনি তো অস্বীকার করছেন সবাইকে। কেবলমাত্র আপনি ক্ষমতাবান, যে বই লিখতে পারে, এ করতে পারে, নিজের ভূমিকাটা বলতে পারে জোরে সোরে গণমাধ্যমের সামনে, বা যাকে আপনি ভয় পান, বা যাকে বাদ দিলে আপনার অসুবিধা হয়, তাদের বাদ দিয়ে আপনি কাকে স্মরণ করেন? কাউকে স্মরণ করেন না। এখন 14ই ডিসেম্বর একটা দিবস হয়েছে বলে ওই দিন ডাকতে হয়, কথা বলতে হয়, এরকম আলোচনা শুনতে হয়। এর বাইরে স্মরণ বলতে কিন্তু যেটা কিন্তু বোঝায় আফসান স্বীকৃতি। চৌধুরী, রাজনৈতিক দলগুলো বলেন, বিভিন্ন বাহিনী বলেন, সংস্থাগুলো বলেন, এক একটা তারিখ বা এক একটা দিবসকে এক একভাবে যেভাবে নিজেদের মহিমান্বিত করেন, সেক্ষেত্রে তো আমরা অনেক ক্ষেত্রে এটা আসেই না যেটা জনযুদ্ধর বিষয়। মানে আপনি যদি এই বিষয়টা একটু দেখেন যে এটা যেটা জনযুদ্ধ ছিল, সেটাও কি আমরা খুব বেশি রকমের স্বীকৃতি দেই? না, আমি তো সেটাই তো বলছি যে আপনি জনযুদ্ধ স্বীকৃতি দেন না বলেই তো কাউকে ওখানে ঢুকতে দিচ্ছেন না। আপনি একটা ছোট্ট পরিসরে স্বাধীনতা যুদ্ধকে আটকে রেখে দিয়েছেন। আমি যদি বলি যে ওই ৭১ সালে আমার নানি বা আমার মা ওই সমস্ত মানুষকে, শত শত, শত শত না বলবো, যত মানুষকে আশ্রয় দিয়েছিল ঢাকা শহরে, বা আমার খালা যাদের আশ্রয় দিয়েছিল, আপনি বলবেন হ্যাঁ হ্যাঁ, দিয়েছিল, খাইয়েছিল। তারপরে আমি যদি বলি যে আমার দুইটা ভাই আছে যারা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, বীর, বীর মুক্তিযোদ্ধা। এখন তো মুক্তিযোদ্ধা যদি বীরই না হবে, সে যুদ্ধে যাবে কেন? তাকে কি বলা দরকার আছে আলাদাভাবে বীর মুক্তিযোদ্ধা? কিন্তু আপনি এমন একটা পরিসর তৈরি করেছেন, সশস্ত্র মানুষ আছে, তাকে স্মরণ করা যাবে। সশস্ত্র না করলে তো সে তো রাজনৈতিক ক্ষমতা গ্রহণ করতে পারে। রাজনীতিবিদ আছে, সে একটা বই লিখে দিল বা একটা করলো, আপনি তাকে স্মরণ করবেন। আপনি সাধারণ মানুষকে স্মরণ করেন, আপনি নারীকে স্মরণ করেন। আপনি জানেন ৭১ সালে কি হয়েছিল? না, আপনি জানেন না। কারণ জানেন না, কারণ আপনার তো কোনো আগ্রহ নেই। একটা হাইলাকে স্মরণ করে আপনার কি লাভ? আপনার কোনো লাভ নেই। আপনি তো কোনো অনুষ্ঠানে বসাতেও পারবেন না ও যে বেটা গ্রামে মুক্তিযুদ্ধ করেছে, তার আত্মীয় স্বজন মারা গেছে, এই হয়েছে, যা করেছে, যে কোনো কারণে হোক, যে কোনো ভাবে হুম। আপনার স্মৃতিচারণ একদিন করছেন, তার চেয়ে বেশি হাজারটা গুণ আপনি স্মৃতি ভোলার চেষ্টা করছেন। আপনার তো যদি এটাই অসংখ্য তো এই ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো। আমি একটু এই ফাঁকে শ্যামলী নাসরিন চৌধুরী, আপনার বিশ্লেষণটা জানতে চাইবো। যেমনটা আফসান চৌধুরী বলছেন, সব ক্ষেত্রে আমরা আসলে এক ধরনের লাভ লোকসান খুঁজি। সেই লাভ লোকসান খুঁজতে গিয়েই কি আসলে অপরাধী সংগঠনগুলোর বিচারের জায়গা থেকে আমরা ঝুলতে দেখি? একই সঙ্গে সেই লাভ লোকসান কষতে গিয়েই কি আসলে আমরা মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ বলেন বা গবেষণা বলেন, সেগুলোর বিষয়ে অনেক বেশি উদাসীন থাকি? শ্যামলী নাসরিন চৌধুরী, আপনার কথা শুনতে চাই। প্রশ্নটা আরেকবার করেন, আমি বুঝি নাই। যে আমি যেটা জিজ্ঞেস করেছি, আফসান চৌধুরী বলছিলেন যে সব কিছু যখন আমরা খোঁজ খবর করি বা সামনে নিয়ে আসি, এক ধরনের লাভ লোকসানের হিসেব আমরা কষি। সেই লাভ লোকসান হিসেব কষতে গিয়েই কি আমরা আসলে এই সংগঠনগুলোর বিচারের যে দাবিটা আছে বা করার কথাটা ছিল, যা ঝুলে গেছে, সেই লাভ লোকসানের হিসেব কষতে গিয়ে এমনটা হয়েছে কি না? পাশাপাশি মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ বলেন বা গবেষণা বলেন, সেই উদাসীনতাগুলো এই প্রেক্ষাপট থেকে আসে কিনা? শোনেন, এটা একটু পিছন দিকে একটু যেতে হবে এই কথার উত্তর দিতে হলে। ৭৫-এর পরে কিন্তু সবকিছু ভুলিয়ে দেওয়ার একটা সর্বাত্মক চেষ্টা হয়েছিল। মুক্তিযুদ্ধ যেন এই জাতি ভুলে যায়। মুক্তিযুদ্ধকে ভুলানোর জন্য বই পুস্তকে সব মিথ্যা ইতিহাস ছিল। কোনো কারো বুদ্ধিজীবীদের নাম উঠিয়ে দেওয়া হলো, সত্য ইতিহাস উঠিয়ে দেওয়া হলো, সব বিকৃত মিথ্যা ইতিহাস দিয়ে জাতিকে ভুলিয়ে দেবার একটা এই যে চেষ্টাটা, এই চেষ্টায় তো তারা সফল হয়েছে। স্কুলের বই টই সবখানে পরিবর্তন, সব খালি মিথ্যা ভুল ইতিহাস। আর কতগুলো শব্দ তো উচ্চারণ করা যায়নি, জয় বাংলা উচ্চারণ করা যায় নাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু বলা যায় নাই, রাজাকার আলবদর বলা যায়নি, এরকম অনেক, মুক্তিযুদ্ধের চেতনা বলা যায়নি। এই যে একটা চেষ্টা 21-22 বছর ধরে, সেই চেষ্টার ফল তো আমরা এখন ভোগ করছি। এই চেষ্টাটা তারা সফল হয়েছে। মানুষ তখনকার যে ছাত্ররা, যারা মানুষ পরের প্রজন্ম যে লেখাপড়া করেছে, এই সমস্ত কথা তারা শোনে নাই। এই যে শূন্যতা সৃষ্টি হলো, এইটাকে ভোর আবার এই পুরো গ্যাপটাকে পূর্ণ করে সঠিক জায়গায় পৌঁছার অনেক কষ্ট।
যাই হোক, তবুও আমরা তো মুক্তিযুদ্ধের কথা খোলাখুলি ভাবে মাঠে ময়দানে বলতে পারছি এখন, জয় বাংলা বলতে পারছি এখন। এখন এইখান থেকে উঠে এসে এই যে গ্রামে গঞ্জে সমস্ত জায়গায় যে বুদ্ধিজীবীরা, শহীদ বুদ্ধিজীবীরা যে স্মৃতি ছড়িয়ে আছে, এইগুলো সংগ্রহ করা বা এইগুলো চর্চা করা, বই পুস্তকে দেয়া, এইগুলো করা উচিত, যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে বুদ্ধিজীবী। জি, শ্যামলী নাসরিন চৌধুরী, আপনার কথা ধরলাম, ঠিক আছে যে আপনি বলছেন ৭৫ পরবর্তী সময় অনেকটা দীর্ঘ সময় কাছে এরকম ক্রান্তিলগ্ন, কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার দাবিদার যে দলটি, সেই দলটি তো গত ১২ বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় আছে। তারপরও আমরা এই সময়গুলোতে যদি দেখি তাদের যে ধরনের পরিবর্তনগুলো সামনে আসছে আমাদের চোখে, সেটা কি আপনাকে কতটা মানে সুখকর মনে হয় আরো কিনা? হওয়া উচিত ছিল, আরো বেশি হওয়া উচিত ছিল। যেমন যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে, বই পুস্তকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এসছে, বঙ্গবন্ধুর ভাষণ এসছে, তারপরে আপনার বুদ্ধিজীবীদের ছবি সহ নাম এসছে। এগুলো তো ছিল না, এগুলো এসছে, এগুলো এসেছে, কিন্তু যেগুলো যথেষ্ট নয়। একটা জাতিকে একটা এত বড় একটা ঘটনা সম্পূর্ণভাবে তাদের সুন্দর করে জানানো, বুদ্ধিজীবীদের কথা জানানোর জন্য যেটুকু হয়েছে, তো এগুলো যথেষ্ট নয়, আরো বেশি করে করতে হবে, আরো বেশি আনতে হবে। এইগুলো যদি না আনি, তাহলে তো এই যে আমরা যা কি দেখছি, বিভ্রান্ত এক জাতি। মুক্তিযুদ্ধের চেতনা কি বোঝে না, শহীদ বুদ্ধিজীবী কি বুঝে না, শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের কি দরকার, কোনো গুরুত্বই তো তারা বুঝতে পারছে না। কেন বুঝতে পারছে না? তাদের বুঝিয়ে এরকম আমরা তৈরি করিনি। এটা আমাদের ব্যর্থতা। আরো বেশি করে তৈরি করা উচিত ছিল, আগামীতে আরো হওয়া উচিত। না হলে তো এই মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ করা যাবে না এই জাতিকে। আমাদের এই যে ফসল, এই যে সোনা মানুষেরা জীবন দিল, তাদের জীবনের দেওয়া কি সার্থকতা রইল? তাদের কথা মানুষ মনেই নাই, মানুষের তারা জি, বুঝেই না। একটা বুদ্ধিজীবীর নাম বলতে, ৫ জন বুদ্ধিজীবীর, শহীদ বুদ্ধিজীবীর নাম বলতে পারবে কেউ? খুব কম, খুব কম। কিন্তু এখন বইয়ে পুস্তকে ঢুকানো হয়েছে, ছবি সহ ঢুকানো হয়েছে কিছু কিছু। এখন চেষ্টা চলছে, এতদিন পরে স্বাধীনতার ৫০ বছর প্রায় হয়ে যাবে, এখন মুক্তিযুদ্ধ শহীদ বুদ্ধিজীবীদের তালিকা, সঠিক তালিকা প্রকাশ, মানে স্বীকৃতি মিলছে। এটা একটা, এটা এটা আমি বলবো যে আমাদের কতগুলো বছর হারিয়ে গেছে আমাদের জীবন থেকে, অন্ধকারময় সময় হারিয়ে গেছে। এই সবের ফলাফল এগুলো যদি না হতো, আজকে যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন, হয়তো এই আমরা আরো এগিয়ে যেতাম, জি। আরো অনেক কিছু অসংখ্য ধন্যবাদ শ্যামলী নাসরিন চৌধুরী, আপনাকে থামাতে হচ্ছে, আমি একটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে বাকি আলোচনাটা করবো। নেব ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর। আবার আমন্ত্রণ ২৪ ঘন্টায় আমরা স্মরণে বুদ্ধিজীবী দিবস নিয়েই আলোচনা করছি আপনাদের সাথে। এই পর্যায়ে আমাদের এই আলোচনায় যোগ করে নিতে চাই মুক্তিযুদ্ধ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের সদস্য এবং সাবেক নৌমন্ত্রী জনাব শাহজাহান খান এমপিকে আমাদের এই আলোচনায় যোগ করে নিতে চাই। জনাব শাহজাহান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনাকে দিয়ে এই অংশ শুরু করতে চাই যে আমরা এই বুদ্ধিজীবী দিবসের নানান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছিলাম। এখানে খুবই প্রাসঙ্গিকভাবে একটি বিষয় নিয়ে এসছেন বা চলে এসছে আলোচনার মধ্যে, সেটা হচ্ছে যে ২০১৩ সালে আসলে প্রেক্ষাপটটা তৈরি হয়ে গিয়েছিল যে মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারগুলো হয়েছে, কার্যকরগুলো হয়েছে, সেগুলো নিশ্চয়ই সাধুবাদ পাওয়ার যোগ্য, প্রশংসা হচ্ছে। কিন্তু একই সঙ্গে সেই সময় ৭ বছর আগে যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল যে অপরাধী সংগঠনগুলোর আসলে বিচার করার, সেক্ষেত্রে এত দীর্ঘ সময় ধরে অস্বস্তির কারণটা কি? অনেকেই মনে করছেন যে এক ধরনের ভয়, এটা তো ভয় পাওয়ার কারণ নেই, কারণ আওয়ামী লীগের মধ্যে কি কোনো অস্বস্তি কাজ করে কিনা যে অপরাধী সংগঠনগুলোর বিচার করার ক্ষেত্রে? আপনাকে ধন্যবাদ। অবশ্য আমি আপনাদের প্রথম আলোচনায় অংশগ্রহণ করতে পারিনি বোধ হয়, সেজন্য আমি দুঃখিত। আপনি যে প্রশ্নটা করেছেন যে সংগঠনগুলোর বিচার বোধ হয়, তাই না? আমি আপনার মাঝে মাঝে কাটা কাটা শুনতে পাচ্ছিলাম, তো সেই জন্য আমার অসুবিধা হচ্ছিল। তো যে সংগঠনগুলো স্বাধীনতা বিরোধিতা করলো, সেই সংগঠনগুলোর বিচারে কি হবে? এবং আপনি জানেন যে ২০০৮ সালের নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিলেন আওয়ামী লীগের পক্ষ থেকে, সেখানে উল্লেখ করা ছিল যে আমরা
যুদ্ধ অপরাধীদের বিচার করব। তো সেই যুদ্ধ অপরাধীদের বিচার কাজটা কিন্তু তিনি শুরু করেছেন এবং ইতিমধ্যে সেই নামি দামি সব রাজাকার আলবদর এবং যারা এই স্বাধীনতার বিরোধিতা করেছে তাদের সকলের কিন্তু মোটামুটি বলতে গেলে অধিকাংশই বিচার হয়েছে। এখন অন্যান্য যারা আছে তাদেরও কিন্তু বিচার কাজ চলমান রয়েছে, বিচার কাজ কিন্তু থেমে নেই। প্রশ্ন হলো যে যারা যে সকল সংগঠন এর সঙ্গে যুক্ত সেই সংগঠনগুলোর কি হবে। এই সংগঠনগুলো নিয়ে আমাদের একটু রাজনৈতিকভাবে কিন্তু ভাবতে হচ্ছে যে এর ক্রিয়া প্রতিক্রিয়া এবং এগুলোকে আমরা কিভাবে বিচারের আওতায় আনবো সেই বিষয়গুলো কিন্তু একটু অবশ্যই ভাবনার বিষয় এবং এটা নিয়ে আমাদের অনেক রাজনৈতিক হিসাব কষার বিষয় আছে। এই যে সেই জন্য শাহজাহান আমি খান, যেটা এই মনে জায়গা করি থেকে ক্রীড়া প্রতিক্রিয়ার থেকে জামাত নিষিদ্ধ করা বা আলবদর শামস আল তাদের বিষয়ে আসলে রাজনৈতিক লাভ লোকসানটা আসলে আওয়ামী লীগের জন্য খুব বেশি বিবেচনা হয়ে যাচ্ছে, সেটাই অনেকে মনে করেন। না, আমি সব আপনার কথাটা বুঝতে পারিনি, কি বললেন? মানে আমি প্রশ্নের জায়গাটা হচ্ছে যে আপনি বলছেন যে ক্রিয়া প্রতিক্রিয়া কি ধরনের হয় না হয় সেটা, একই সঙ্গে এটা অনেকেই মনে করছে যে জামাত নিষিদ্ধ করা বা যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল সংগঠন হিসেবে তাদেরকে নিষিদ্ধ করা বা তাদের বিচার করা, সেটা ঝুলিয়ে রাখা আসলে আওয়ামী লীগের জন্য রাজনৈতিক লাভ লোকসানের বিষয়, সেই কারণে লাভ লোকসান খুঁজতে গিয়ে আওয়ামী লীগ আসলে এটা ঝুলাচ্ছে। আপনি সবাই কিন্তু লাভ লোকসান হিসাব করেই কিন্তু রাজনীতি করে, জীবন চলে। তো এখানে কিন্তু আমাদের কতগুলো হিসাবের বিষয় আছে যে জামাত ইসলাম, তারপরে শুধু জামাত ইসলাম তো স্বাধীনতা বিরোধিতা করেনি, আরো অনেকগুলো সংগঠন যেমন নিজাম ইসলাম, মুসলিম লীগ, পিডিবি, এই সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু স্বাধীনতা বিরোধিতা। তবে জামাত ইসলামে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিকর এবং রাজাকার আলবদর তারাই কিন্তু করেছিল এবং সেই রাজাকাররাই মানুষ হত্যা করেছে এবং আলবদররা বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে তালিকা করে তাদেরকে বাড়ির থেকে অপহরণ করে এনে তাদেরকে কিন্তু বধ্যভূমিতে তাদেরকে হত্যা করা হয়েছে। সুতরাং রাজাকার হিসাবে, আলবদর হিসাবে যারা, সেই রাজনৈতিক দলটি হলো জামাত ইসলাম। আমি বিশ্বাস করি যে এমন একটা প্রেক্ষাপট আবার অবশ্যই আমাদের তৈরি হবে, করতে হবে আমাদের। আমরা ইতিমধ্যে কিন্তু সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা কিন্তু বারবার দাবি তুলে আসছি, বিভিন্ন সামাজিক সংগঠন, তারপরে অন্যান্য বিভিন্ন ধরনের সংগঠন কিন্তু দাবি তুলে আসছে রাজাকারদেরকে বিচারের বিষয়টা। তো এখন রাজাকারদের বিচারের বিষয়ের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর প্রশ্ন কিন্তু এখন উঠে আসছে। সুতরাং আমি বিশ্বাস করি যে একটা প্রেক্ষাপট তৈরি হবে, যে প্রেক্ষাপটের প্রেক্ষিতে তাদের বিচারের কাজটা আমরা শুরু করতে পারবো। জি, আফসান চৌধুরী, আপনার বিশ্লেষণটা জানতে চাই। মিস্টার খান মনে করছেন যে এখনো প্রেক্ষাপট তৈরি হয়নি, এখনো তিনি মনে করছেন যে ঠিক আছে রাজনৈতিক একটা ক্রীড়া প্রতিক্রিয়া এবং লাভ লোকসানের হিসাবটাকেও তিনি একেবারে উপেক্ষা করছেন না। আপনি কি বলবেন? যদি এখন আমরা বিষয়টাকে ধরে নিই, আমাদের মুক্তিযুদ্ধের বিষয়, বিষয়টা আমাদের স্বাধীনতার বিষয়, এমন একটা দলের কথা বলছি যে দলটা সরাসরি বিরোধিতা করেছিল, সেখানেও ক্ষমতাসীনদেরকে লাভ লোকসান খুঁজতে হয়, কি বলবেন? ধন্যবাদ। আমি কিছুই বলবো না, আমার মনে হয় শাহজাহান সাহেব তো বলেছেন, একটা রাজনৈতিক দল তার সুবিধা অসুবিধা বিবেচনা করে ভূমিকা পালন করে। সেক্ষেত্রে তাদের যদি অসুবিধা হয় তারা করবে না, কিন্তু ৭১টা কিন্তু রাজনৈতিক দলের না, ৭১টা হচ্ছে গোটা বাংলাদেশের মানুষের, যারা বিশ্বাসঘাতক তাদের বাদ দিয়ে সবার। বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন পরিসরে, বিভিন্ন জনগোষ্ঠীতে মানুষ আছে, সে তাদের ভূমিকাটা পালন করবে। বাংলাদেশের আলোচনা করতে গেলে, ইতিহাসে আলোচনা করতে গেলে সবাই সরকারি দল কি করলো, বিরোধী দল কি করলো, এই নিয়ে অনেক বেশি আলাপ হয়। বস্তুতপক্ষে এটা নিয়েই বেশি আলাপ হয়, অন্য বিষয়গুলো নিয়ে আলাপ হয়ই না। অতএব আমরা সেই কারণে বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা সামগ্রিক ইতিহাস চর্চাও করি না, আমরা দলের রাজনৈতিক ইতিহাস চর্চা করি। আমি একটা বই এবার সম্পাদনা করলাম, ওটা ছাপা হবে এবারে, মুজিবনগর। তো সেখানে গেলে আপনি দেখবেন, হ্যাঁ, মুজিবনগর মানে হচ্ছে যে রাজনৈতিক দল এবং আমলা শ্রেণী তারা কি করেছে বা সেনাবাহিনীর সঙ্গে তাদের কি সম্পর্ক ছিল ইত্যাদি ইত্যাদি, ওটা ওই পর্যায়ের বিষয়। আরেকটা বই বের হয়েছে আমার, সেটা হচ্ছে প্রতিরোধের ৭১। ওখানে প্রতিরোধের সময় মানুষের কি ছিল। তো সবকিছু মিলে এই যে 15টা বই আমাদের চলছে কাজ, এই 15টা বই মিলে হচ্ছে ৭১। তো আপনাকে সবারই তো ভূমিকা আছে। তো আমি মনে করি এই সবার ভূমিকাটা পালন করা হয় না, এবং আমরা গিয়ে রাজনৈতিক দলকে বলি যে এটা করলেন না কেন, ওটা করলেন না কেন। সবসময় সরকারকে এটা করা উচিত, সরকার এটা করা উচিত, সরকার তো করা, সরকার তো উনি বললেনই, উনি তো ক্ষমতাবান মানুষ, উনি তো বললেনই সরকার সুবিধা অসুবিধা দেখে আগাবে। সরকারের সঙ্গে ৭১-এ কি হয়েছিল এটার সঙ্গে সম্পর্কিত বেরিয়ে আপনি ৭১-কে কোন চোখে দেখেন, আপনি কি করছেন, অনেক কিছু করার সুযোগ আছে, আমরা সেটা করতে চাই না, কারণ আমরা ৭১-টাকে খুব
অফিসিয়াল পরিসরে দেখতে চাই। আমরা এটাকে প্রাতিষ্ঠানিক পরিসরে, জনগণের পরিসরে অত দেখতে অভ্যস্ত না আমরা। সেই কারণে আমাদের এই অসুবিধাটা হয়। আমরা জনগণকে জিজ্ঞাসা করি না সে কি মনে করে ৭১ সম্পর্কে। আমরা কি আমলাকে, মন্ত্রীকে, এমপি কে বা সেনাবাহিনীর লোককে গিয়ে জিজ্ঞেস করি ভাই ৭১টা কি ছিল। আমরা কখনো একটা সাধারণ কৃষককে গিয়ে জিজ্ঞেস করি না ভাই আপনার ৭১টা কেমন ছিল। জি। আমরা একটা নারীকে জিজ্ঞেস করি না ৭১টা কেমন ছিল। তো এই আমলাতান্ত্রিকরণটা আমাদের যতটা ঘটেছে সেটার প্রভাব পড়ছে আমাদের সাথে তো দুজন বুদ্ধিজীবী, শহীদ বুদ্ধিজীবী পরিবারের একজন সন্তান আছেন, একজন স্ত্রী আছেন, তাদের কাছ থেকে না একটু জেনে নেই তাদেরই বা এই বিষয়টাকে তারা কিভাবে দেখেন। শাওন মাহমুদ, আপনি কিভাবে দেখেন যে আসলে সরাসরি বিরোধিতাকারীর দল যাদের বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ, সেটার ব্যাপারেও আসলে এক ধরনের রাজনৈতিক লাভ লোকসানের হিসাব নিকাশ করতে হয়? শাওন মাহমুদ। আমি আমার এই বয়সে এত বয়সে যারা মুরব্বী আছেন তাদের সামনে আমি যেটা বুঝি আমার জায়গা থেকে, আমার কাছে মনে হয়েছে যে ৭১-এর আগ পর্যন্ত রাজনীতিবিদদের আশেপাশে এবং বাংলাদেশের ভালো চাওয়ার জন্য যে রাজনৈতিক পদক্ষেপগুলা, প্রতিবাদগুলায় তাদের আশেপাশে কিন্তু লেখক থাকতেন, আহ চলচ্চিত্রকার থাকতেন, ডাক্তার থাকতেন, কবি থাকতেন, সাংস্কৃতিক কর্মীরা থাকতেন। এখন রাজনীতিতে এসেছে কিন্তু ব্যবসায়ীরা, রাজনীতি করছেন ব্যবসায়ীরা। যারা ব্যবসা করেন তারা তো লাভ লোকসান দেখবেনই। ৭১-এর আগে তো আসলে ব্যবসায়ীরা রাজনীতির সাথে জড়িত ছিল না, তারা দেশের ভালোই দেখবেন, আমি এটুকু বুঝি। তবে কিছু নাম মনে না করলে আমি মাননীয় মন্ত্রীকে একটা প্রশ্ন রাখতে চাই, ওনার জায়গা থেকে আমি জানতে চাই। একেবারেই আপনি ভাববেন যে আপনার কন্যা আপনাকে জিজ্ঞেস করছে একটি প্রশ্ন। জি, শাহজাহান খান, আপনি কি শুনতে পাচ্ছেন? করব? শাহজাহান খান, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, শাওন মাহমুদ আপনাকে একটা প্রশ্ন রাখতে চান। শাওন মাহমুদ। হ্যাঁ, আপনি কিছু মনে করবেন না, একেবারেই ধরেন আচ্ছা। আপনি আমার বাবা, আমি আপনাকে জিজ্ঞেস করছি। আপনি তো যে সময় পরিবহন মন্ত্রী ছিলেন তখন সড়ক নিরাপদ যে আন্দোলনটা হয়েছিল, আপনি কিন্তু দাঁড়িয়ে থেকে একেবারে সবার মাঝখান দিয়ে পুরো বিষয়টাকে এত সুন্দরভাবে হ্যান্ডেল করেছিলেন। সেটা পক্ষে হোক আমাদের অথবা বিপক্ষে হোক, আপনি কিন্তু পুরো ঢাকাকে স্থবির করে দিয়ে শান্তশিষ্ট একটা জায়গায় নিয়ে এসেছিলেন। ঠিক সেভাবেই আপনি এই ডিসেম্বর মাসে যখন মধুদার কান ভেঙে দেওয়া হলো, ভাস্কর্যের বঙ্গবন্ধুর হাত ভেঙে দেওয়া হলো, আপনি আপনার জায়গা থেকে কেন সেই জায়গাটায় আপনি যেতে পারলেন না, যেটা আপনার ভূমিকা ছিল সড়ক আন্দোলনের সময়? আপনি যথার্থই বলেছেন। আমি আপনাকে ধন্যবাদ দেবো যে আসলে আমার জায়গা থেকে যদি বলেন তাহলে আমি এক কথা বলবো। আর যদি বলেন আমার সরকার যেখানে আওয়ামী লীগ ক্ষমতায়, একথা নিঃসন্দেহে বলতেই হবে আমাদেরকে যে ১৯৭১ সালে আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে। আবার কেউ কেউ তখন বলেছিল যে বঙ্গবন্ধু কেন ৭ই মার্চ ঘোষণা দিল না স্বাধীনতা, এরকম একটা প্রশ্ন উঠেছিল এবং বলেছে যে সে সারেন্ডার করেছে। এই সমস্ত অনেক কথা আমাদের শুনতে হয়েছে, কিন্তু বঙ্গবন্ধু কত বিচক্ষণ মানুষ, ধাপে ধাপে তিনি ১৯৪৭ সাল থেকে শুরু করে ১৯৭১ পর্যন্ত ধাপে ধাপে আন্দোলনকে এমন জায়গায় নিয়ে এসেছেন, মানুষ যখন সমস্ত মানুষের একটা মনন সৃষ্টি হয়েছে যে স্বাধীনতার পক্ষে। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে যে পরিবেশটা সৃষ্টি হলো, আমি কেন প্রেক্ষাপটের কথাটা বললাম, যে পরিবেশটা সৃষ্টি হলো সেটা কিন্তু সম্পূর্ণরূপে মৌলবাদীদেরকে প্রশ্রয় দেওয়া হয়েছে। রাজাকারদেরকে জিয়াউর রহমান জেল থেকে সেই ১১,৫০০ রাজাকার যাদেরকে বঙ্গবন্ধু গ্রেপ্তার করেছিলেন যুদ্ধ অপরাধী হিসাবে, সেই সমস্ত ব্যক্তিদেরকে ছেড়ে দিয়ে তাদের নিয়ে রাজনৈতিক দল করলেন। এবং তারা কিন্তু দেখেন জয় বাংলা স্লোগানকে পাকিস্তানি ভাবধারা পাকিস্তান জিন্দাবাদ এবং বাংলাদেশ জিন্দাবাদ করে দিল। যে বাংলাদেশ বেতার ছিল সেটাকে করে দিল রেডিও বাংলাদেশ, এই পাকিস্তানি ভাবধারায়। এই যে কাজগুলো, তারপরে আপনারা জানেন যে জিয়াউর রহমান আমাদের পতাকা পরিবর্তন করতে চেয়েছিল, সে আমাদের আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চেয়েছিল, সে আমাদের বাংলাদেশকে কিন্তু পাকিস্তানের মতো জনাব শাহজাহান খান, শাওন মাহমুদের প্রশ্নটা অনেক স্পেসিফিক ছিল, কে কি করেছে সেটা না জানতে চেয়ে বরং আপনি এখন কি করছেন হেফাজতের সাথে আপোষকামিতার বিষয় বা ভাস্কর্য ইস্যুতে, সেটাতে আপনি বা কি করছেন? না না না, আমি একটু বলছি। যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল সেই প্রেক্ষাপটে কিন্তু
বাধ্য হয়ে কিন্তু আমরা অনেক এই কথাগুলো সবই আমি এই মুহূর্তে বলবো না, আমরা কিন্তু অনেক জায়গায় আমি মনে করি ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো আমরা অনেক জায়গায় কিন্তু অনেক ছাড় দিয়েছি, অনেক জায়গায় অনেক ছাড় দিয়েছি। যে এই জায়গাটা থামাই, এবং ছাড় এটা দিয়েছেন, দেওয়ার কেন ছাড় দিতে হলো? কারণই আমি ছিল একটা বিরতি নেই, যে আমি একটা বিরতি নেই, আমি একটা সাধারণ আমি একটা বিরতি নিই, বিরতি নেওয়ার পর চিন্তা ফিরে করেন এসে এই কেন ছাড়টা মুহূর্তে দিতে হলো একটু জানবো। আমি একটা সময়, আমার হাতে সময় কম আছে, আমি একটা বিরতি নিই, বরং বিরতির পর ফিরে এসে বাকিটা আলোচনা করছি। নেব ছোট্ট একটা বিরতি। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। শাহজাহান খানের কাছে যাওয়ার আগে আমি একটু শ্যামলী নাসরিন চৌধুরী আপনার ছোট্ট করে মন্তব্য জানতে চাইবো। আপনি কি মনে করেন যে হেফাজতে বলেন বা ভাস্কর্য ইস্যুতে আওয়ামী লীগ অনেক আপোষের রাজনীতি করছে? আপনার কি মনে হচ্ছে আওয়ামী লীগ বদলে যাচ্ছে? শ্যামলী নাসরিন চৌধুরী। আমি আগে ওই কথাটা বলে নেই যে এই যে সংগঠনের অর্গানাইজেশনের যে বিচার, এটার উত্তরটা সঠিকভাবে আমি দিতে দেইনি তখন, এখন দিচ্ছি, তারপরে ওইটা বলছি। সেটা হলো যে শহীদ জননী জাহানারা ইমাম যখন আন্দোলন শুরু করলেন তখন থেকেই কিন্তু অপরাধী সংগঠনের বিচার আমরা চেয়ে আসছি। আজকেও আমাদের যে ঘাতক দ্বারা নির্মূল কমিটির সভা হলো, তাতে ভার্চুয়াল মিটিং হইলো, তাতে কিন্তু বিষয়টা ছিল ট্রায়াল অফ দ্য পাকিস্তানি হাই কমান্ড এন্ড দ্য অর্গানাইজেশনস। অপরাধী সংগঠন, এরা হাইকোর্ট পর্যন্ত বলেছেন যে এরা অপরাধী সংগঠন, এই অপরাধী সংগঠনের বিচার করতে হবে। অপরাধের বিচার না হলে সেই সমাজে অপরাধ বাড়ে। এটা আমাদের সমাজে অপরাধ বেড়েছে, সন্ত্রাসী কার্যকলাপ বেড়েছে, তারপরে আপনার বোমাবাজি বলেন, তারপর জঙ্গিবাদ বলেন, সবই বেড়েছে এবং কারা করছে? ওই অপরাধীরাই, ওই অপরাধীদের বংশধরেরাই। কাজে এইটা বিচারটা করতে হবে তাদের। এখন আওয়ামী লীগ আপোষ করছে কিনা সেটা আমি ঠিক স্পষ্ট করে জানি না, জিজ্ঞেস করিনি কাউকে, কিন্তু আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে আপোষ হয়ে গেছে অলরেডি। কিরকম? যেমন বইয়ের মধ্যে যে বদলানো হলো, সিলেবাস, বইয়ে 5 জন হিন্দু লেখক কবি, তাদের কবিতা বদলে দিয়ে মুসলমান জি, আপনার কথা সম্মত আমার কাছে স্পষ্ট। আপনি কি বলতে চাইছেন শ্যামলী নাসরিন চৌধুরী? শাহজাহান খান, শ্যামলী নাসরিন যেটা বলছেন যে তার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগ আপোষের রাজনীতির দিকে যাচ্ছে বা আপোষের রাজনীতি করছে, অনেকটাই বদলে যাচ্ছে, কি বলবেন? আওয়ামী লীগ কখনো আপোষের রাজনীতি করে না, দৃষ্টান্ত অনেক আছে। বঙ্গবন্ধু আপোষের রাজনীতি করেননি, আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনিও কিন্তু আপোষের রাজনীতি করেন না, আমরা আপোষের রাজনীতি করি না। যদি তাই হতো তাহলে এর আগে বঙ্গবন্ধু এই বাংলাদেশ স্বাধীন করতে পারতেন না, শেখ হাসিনা আজকে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে কোথায় নিয়ে গেছেন এটা করতে পারতেন না, এবং আমরাও আজকে রাজাকার আলবদরদেরকে ফাঁসি দিতে পারতাম না। এটা সুতরাং এটাই প্রমাণ করে যে আওয়ামী লীগ কখনো আপোষের রাজনীতি করেন না। তবে পরিস্থিতিগত কারণে অনেক সময় অনেক কিছু ছাড় দিতে হয়। আমি যদি আজকে এটা অনেক দীর্ঘ আলোচনা হয়ে যাওয়া, আমি শুধু এইটুকু বলে রাখি, অনেকের প্রশ্ন বঙ্গবন্ধু এই মানে অনেক সময় পাকিস্তানিদের সঙ্গে আপোষ করেছেন বা ছাড় দিয়েছেন এরকম ঘটনা কখনোই তিনি সেটা করেননি। এটা উনি করেছেন কৌশলগত দিক, এবং এই কৌশলগত দিক করেই কিন্তু তিনি এগিয়ে গেছেন একের পর এক। শেখ হাসিনা অনেক সময় কৌশলগত কিছু দিক উনি আছে যেগুলো গ্রহণ করেন এবং সেটাকে কাজে লাগান। সুতরাং আমার যেটা মনে হয় যে আপোষের কিন্তু ভিত্তির উপর, বাংলাদেশের ভিত্তির উপর যখন আঘাত আসে তখন আসলে কৌশল বা লাভ লোকসান, আপোষ, এগুলো কি জরুরি বিষয় হিসেবে সামনে আসে না? ধরেন জামাতের বিষয়টা, তাকে টিকিয়ে রাখার ক্ষেত্রে অনেকে এটাই মনে করে যে জামাতকে যদি ব্যান্ড করে দেওয়া হয় তাহলে পুরো ভোট তো আওয়ামী লীগের ঘরে আসবে না, সেটা যাবে বিএনপির ঘরে। সেক্ষেত্রে যদি জামাতকে টিকিয়ে রেখে তারা স্বাধীনতা বিরোধী শক্তির জোট হিসেবে রাজনৈতিক ফায়দা, এগুলো তো বলা হয়েছে বা সামনে আসছে। মিস্টার শাহজাহান খান, আপনি শোনেন, অনেকগুলো বিষয় আমি এইভাবে আলোচনা করা একটু কষ্টকর ব্যাপার, যে কেন আমরা জামাত ইসলামকে ব্যান করছি না।
আপনি একটি রাজনৈতিক দলকে যতক্ষণ পর্যন্ত মানুষের চেতনার থেকে তাদেরকে মুছে না দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত এদের যদি এখন কোনো এই ধরনের কোনো ইয়ে আসে, তাহলে সে কিন্তু একটা সন্ত্রাসী, যেটা এখনো হচ্ছে যে জেএমবি অমক তমক অনেক সন্ত্রাসী গ্রুপ কিন্তু তৈরি হচ্ছে। সুতরাং তাদেরকেও আপনি কি এই সন্ত্রাসী গ্রুপের সুযোগ করে দেবেন কিনা, এগুলো কিন্তু আজকে হিসাবের ব্যাপার। আমি সেজন্যই বলছি, রাজনীতিতে অনেক হিসাব, কলাকৌশল, রণনীতি, রণকৌশলকে অনুসরণ করেই কিন্তু আপনি রাজনীতির প্রতিটা প্রেক্ষাপটে আপনাকে পদক্ষেপ দিতে হবে। জি। কখনো শেখ হাসিনা ভুল করেননি, বঙ্গবন্ধু ভুল করেননি, ইনশাল্লাহ এখনো শেখ হাসিনা ভুল করছেন না বলে আমি বিশ্বাস করি। শাওন মাহমুদ হয়তো কি যোগ আমাদের করবেন? মনে হতে পারে আপাতত। জি, শাওন মাহমুদ। আম, যাই হোক, উনি আমাকে বলেছেন, কথা দিয়েছেন উনি ডাকবেন। যদিও আমার প্রশ্নের উত্তর আমি পাইনি, দীর্ঘ হয়ে যাচ্ছিল। তবে একটা কথা আমার অনুরোধ থাকবে আজকের দিনে, যে আমাদের মুক্তিযুদ্ধ সবচেয়ে বেশি যে কারণটার উপরে ছিল, যে আমরা স্বাধীন দেশে বসবাস করব, আমরা সমান অধিকারে সবাই থাকব। সে সাঁওতাল হোক, সে বাঙালি হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, যেই হোক না কেন, আমরা সেই সাম্যের, সেই ধর্মনিরপেক্ষতার, সেই গণতান্ত্রিক চর্চার, সেই সোনার বাংলাদেশে আবার ফেরত যেতে চাই। এবং যেটা বলেছেন, যে আমাদের বাবারা, আমাদের মারা, যে বীরাঙ্গনারা, যে যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা, এবং আমি এখন সবসময় যে কথাটা বলি, আমাদের শহীদ যারা, আমাদের মারা যে যুদ্ধ করে যাচ্ছেন এখনো প্রতিনিয়ত, আশা করব আপনারা সেই শ্রদ্ধাটুকু রাখবেন। কিছু না দিতে পারলেও ভালোবাসাটুকু দিবেন, এবং তারা যেন শান্তি নিয়ে তাদের শেষ মুহূর্তটা পার করতে জি, পারে। আমি আফসান চৌধুরী আপনার বিশ্লেষণ জানতে চাইবো। আফসান। জি। আমি একটা জিনিস বলতে চাই শাওন মাহমুদকে। জি। সেটা হলো, শাওন মাহমুদ নিশ্চয়ই মানে অত্যন্ত আবেগের বশবর্তী হয়ে অনেক কথা বলছে। আমি তার সঙ্গে একমত, কারণ আমি তার বাবাকে যথেষ্ট শ্রদ্ধা করি। যারা স্বাধীনতা যুদ্ধে যে শহীদ হয়েছে আমাদের বুদ্ধিজীবীরা, তাদের সকলেই শ্রদ্ধার পাত্র। আমরা আজকেও বিভিন্ন জায়গায় এই বক্তৃতা এগুলো করেছি। হ্যাঁ, আপনার নিশ্চয়ই মনে আছে, শাওন সহ সকলের উদ্দেশ্যে বলতে চাই যে এই বুদ্ধিজীবীরা কেন বাড়িতে ছিল, এইটা নিয়েও কিন্তু কোন কোন রাজনৈতিক দলের নেতারা তারা প্রশ্ন উত্থাপন করেছে, এবং তারা বলেছে যে তারা ব্যাকুব, এই সমস্ত শব্দ কিন্তু ব্যবহার করেছে। সেই সকল রাজনৈতিক দলের অনেকেই নেতারা এই কথাগুলো বলেছেন বলেই আমার আজকে প্রশ্ন জাগে যে আমাদের কি তখন মনে হয় নাই শাওনের মতো এই মেয়ে বা ছেলে যারা আছে, যারা এই আলতাফ মাহমুদের সন্তান, বা আরো যারা জহিরান মারা গেল, অন্যান্য যারা মারা গেল, জি, কায়সার, জি, এই যে সন্তানরা, আমি নামও বললাম, জি, আজকে আফসান কি চৌধুরী, তাদের আফসান তাদের চৌধুরী, একটা দায়িত্ব আছে না? তারা কি এখানে একটা অসংখ্য ধন্যবাদ। আন্দোলনের আমি একটা আফসান চৌধুরী 30 মিনিটের তীব্রতা কথা শুনবো, সৃষ্টি 30 করতে সেকেন্ড পারে শুনবো। না? জি, পারে। আফসান শ্রমিক চৌধুরী। কায়সার পারে, শাওন পারে, আরো অনেকে আছে যারা পারে। জি, আফসান তাদেরকে চৌধুরী, কিন্তু এগিয়ে আসতে হবে, 30 সেকেন্ড। আফসান চৌধুরী, এগিয়ে না আসলে হবে না। জনাব আফসান চৌধুরী, একদম না, 30 আমি সেকেন্ডে। মনে করি, আমার মনে হয়, আমি একজন গবেষক, একজন ইতিহাসবিদ। আমার মনে হয় একটা সামগ্রিকভাবে একটা দেশে যখন স্বাধীন হয়, অনেকগুলো জনগোষ্ঠীর ভূমিকা থাকে। সবার ভূমিকাটাই সামনে আসা উচিত। না করে আমরা একজন দুজন একটা কে সিদ্ধান্ত নিল, জি, রাজনীতিবিদরা কি করলো, সেনাবাহিনী করলো, এটা না করে সবারটা বলি। আর এই যে প্রশ্নটা আপনি এনেছেন যে আফসান হেফাজতকে চৌধুরী, কি আমি করলো না করলো, আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমাকে একেবারেই বারবার বলা হচ্ছে যে অনুষ্ঠান শেষ করতে হবে, আমি আসলে আপনাকে আর সময় দিতে পারছি না। অসংখ্য ধন্যবাদ। আমার চারজন শেষ করতে হলো আজকের মতো। কাল আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।